আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অস্থির রাজনীতিতে প্রতিনিয়ত নিউ ডাইমেনশন হচ্ছে। বিএনপি কি সত্যি সত্যি কুলহারা হয়ে গেল? সাংবাদিক মাসুদ কামালের ভাষায় মাইনকা চিপায় পড়ে গেল? এরকম বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা সবাই অবহিত আছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অনেক কিছু ছাড় দিয়ে এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোস করে কে দ্রুত ক্ষমতায় যাবে এই কম্পিটিশন হচ্ছে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে। এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন। আমি সেখানে বিভিন্ন সমীকরণ মেরুকরণের তথ্য উপাত্ত দিয়ে কথা বলেছিলাম। এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে? বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে। বিএনপির একজন কম্পারেটিভলি ক্লিন ইমেজের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। দুই মন্ত্রীর এই পরিস্থিতি। আরো বেশ কিছু নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন নানা অজুহাতে। অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না, বানোয়াট। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোনো নতুন অবকাশ নাই, কারণ অপারেশন ডেভিল হার্টের নামে ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে, চলছে। বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল, ভাবটা যেন ক্ষমতায়, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি। রাস্তাঘাট, হাট বাজার, বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানাভাবে মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর। মেসেজটা এরকম, ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি করবে। সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য, আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনের তারা ছিল এক সময়। সেটা পাল্টে গিয়ে হলো এমন, জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল। তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি। কেউ কেউ স্লোগান দিল, টাকা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে। আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা, নৃশংসতা, নারকীয়তা, লুটপাট, চাঁদাবাজি হয়েছে, সে দায়কিত অস্বীকার করার সুযোগ নেই। আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন, আমার বাড়িতে বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া। আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে। আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবারের সাবেক এমপি, তার নিজের বাড়ি
তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, তার বাড়ি, তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস.এম. বাইজিদ হোসেনের বাড়ি, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস বর্বরতা দেখানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি। এখন ডিজিটাল যুগ, যারা যারা এসব করেছেন সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহে রয়েছে, প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে। তার চেয়ে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল সরকারের 3টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে। হয়তো এখন অ্যাকশন হবে না, কিছুদিন পরে হবে, না হয় আর কিছুদিন পরে হবে। একটা গল্প বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন, আমরা তো এখন ক্ষমতায়, আমাদের পিছনে কেন এনএসআই, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি লেগে আছে। উনি বলেছিলেন, ওদের কাজ ওরা করবে, এখন তোমরা ক্ষমতায় আছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সময় মতো গুলো ব্যবহৃত হবে। যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি, জামাত, এনসিপি করেছেন, তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয়, সরকারি গোয়েন্দা সংস্থা সে রিপোর্টগুলো সাবমিট করে রাখছে। আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার, বেশ বেদনার্ত হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হয়, চাঁদা কিভাবে ভাগ করা হয়, কিভাবে মামলা দেওয়া হচ্ছে, কোন কর্মকর্তা, জামাতের সম্ভাব্য প্রার্থী, বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন, কোন কোন নাম ঢুকাতে হবে, এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আরেকটি প্রসঙ্গ। আমি মূল যে কথায় আসছিলাম, এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সই করেছেন, সরা পড়েছেন, বাসর করবেন না কেন। বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এমন নিকৃষ্ট ভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। জামাত ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে, এটা হবে না, এটা হবে, এটা হবে। ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনূসের দল, তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনের পরিস্থিতি নাই, করা যাবে না, সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা তারা ঠিকঠাক মতো করছেন। বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না, তার পিছনে গিয়ে ধর্ণা দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যরা। মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিরা, টকশোতে গিয়ে কথা বলা জুনায়েদ সাকিরা, তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যান্যরা সবাই ধর্ণা দিয়েছে কার কাছে? আমেরিকা থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে, তার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, আমাদের এই দয়াটা শোনেন, আমাকে এইটা শোনেন, এইটা রাখেন প্লিজ, এইটা নোট অফ ডিসেন্ট। কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। শেষ রক্ষা হলো না। এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তারা নাকি প্রতারণার শিকার। প্রতারণার শিকার সেদিনই হয়েছেন যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন। প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি। এখন একুল অকুল দুকুল হারানো অবস্থা তাদের, কুলহারা কলঙ্কিনীর মতো হয়ে গেছেন, মাইনকা চিপায় পড়ছেন। বিএনপিকে ন্যূনতম ছাড় জামাত এবং ইউনূস দেবে না। এনসিপি জামাতের তৈরি করা সংগঠন, কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মাওলা রনিকে বলেছিলেন, ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি, আমরাই তাকে গ্রহণ করেছি। বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কারভাবে বলছেন,
শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন। আমরা নামটা ব্যবহার করিনি, তাহলে ওই বাম ধারার কিছু লোকটোকেদের রিজার্ভেশন আছে, ঝামেলা করবে, এই জন্য আমরাই করেছি। ইউনুস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মেটিকুলাস ডিজাইনে সবকিছু করেছি, এটা হঠাৎ কিছু না। জামাতের ইউরোপের মুখপাত্র রব্বুল্লাহ সাহেব ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনুসের। জানতে চাইলেন সঞ্চালক কেন, কিভাবে? বললেন লবিস্ট ফার্ম নিয়োগ করা, লবিস্ট ফার্মের সমস্ত টাকা পয়সা দেওয়া, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো, বাংলাদেশে টাকা পয়সা দেওয়া, এটা ডক্টর ইউনুস দিয়েছেন। এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন। তথাকথিত প্রগতিশীলরা বলতেন না না, এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য একটা অজুহাত। হিসাব মিলেছে? শেখ হাসিনা কোনো আপোষ করতে চাননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি। দ্রুতগতিতে ক্ষমতায় যেতে অনেক ছাড় বিএনপি দিয়েছেন। লন্ডনে ইউনুস এলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন, গয়েশ্বর রায়, মির্জা আব্বাস সহ সবার মুখে কস্টেপ মেরে দিয়েছেন তারেক রহমান। কোনো কথা বলবেন না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবান্বিত সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সবকিছু দেখভাল করার। কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের, সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন। এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে, বিএনপিকে মাইনাস করা হবে, শুধু মাইনাস না, মাইনাসের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে। এক হলো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট, ভয়ঙ্কর নৈরাজ্য, সহিংসতা, মব সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে অপমানিত হয়ে গেছে, আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাঁটা বসিয়ে দিয়েছে তাদের একসময়ের আপনজন জামাত, এনসিপি। তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এখন সবকুলহারা অবস্থায়, এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই। আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয়, তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি। বিএনপিকে রাস্তায় বিষাক্ত কাঁটাবিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করা দরকার সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার অ্যানাদার করা হচ্ছে। ক্ষমতায় চলে গেছিলেন না বিএনপি, পল্টনের সভায় শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বলা হয়েছিল না খুব শিগগিরই তারেক রহমান আসবেন, এখানে বক্তব্য রাখবেন। তারেক রহমান এসেছেন? আসেন নাই। তার কাছে হয়তো অনেক তথ্য আছে। তারপর তিনি অনেক ছাড় দিয়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসগুলোয় বসতে স্বপ্নবিলাসী হয়েছিলেন। কিন্তু রাজনীতিতে বিএনপি এত অপরিপক্ক যে এখন বিএনপি ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দলে থাকবে কিনা সে বিষয়টা নিয়েও তাদের ভেতরের প্রতিপক্ষ যারা জামাত, এনসিপি, ইউনুস এবং অন্যরা, সেটাই তারা এখন বিবেচনা করছে। আর সেই জায়গায় মানুষ এখন বলা শুরু করছে আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল। বোঝা গেল বিষয়টি। ধৈর্য ধরুন, আরো অনেক কিছু বিস্ময়কর দেখার জন্য। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নভেম্বর রেইন শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শনিবার বিকেল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীতে 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কি ভাবছেন আবহাওয়ার খবর পড়ছি কেন? দেশের রাজনীতিতেও যে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে বুঝতে পারছেন সেটা আপনি? যদি না বুঝে থাকেন তাহলে চলুন বোঝার চেষ্টা করি। এই নিম্নচাপ যমুনায় গিয়ে আছড়ে পড়বে নাকি গোটা দেশকেই তছনছ করে দেবে? ইউনূস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা। যে কোনো মুহূর্তে একটা এসপার ওসপার কিছু একটা ঘটে যাবে। বাংলাদেশের ক্ষমতা বলয়ে ইউনূসের বন্ধু কারা বলুন তো? জামায়াত এবং এনসিপি ছাড়া
আর কিছু ছোট ছোট দল, এখন তারা ইউনূসকে পাহারা দিচ্ছে। জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনূসের পাশে নেই এখন আর। এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনীর প্রধান কোন ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনূস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার, আমার, সকলের। একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে, বিএনপি নেতা এহসানুল হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে। প্রশ্ন হলো কতটা প্রলয়ঙ্কারী হবে এই নিম্নচাপ, ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে, আর এই ঝড় কোথায় আছে পড়বে, কার উপর আছে পড়বে, যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে? এইসব প্রশ্নই আজকের আলোচনার বিষয়। বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এবারের অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে। জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয়, এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে। ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। প্রথম শুনলে মনে হতে পারে যে এটা হতেও পারে, কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজিরবিহীন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন, এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই। এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ। খুরশিদ আলম খান আইনজীবী মনে করেন, এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না। আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, এটা একেবারেই অসাংবিধানিক, অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয়, আইনি বিপর্যয় বয়ে আনবে। এই অবস্থায় জুলাই সনদই হয়ে উঠেছে ইউনূস সরকারের দুর্বলতম জায়গা। কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে, তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে। ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা। কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রায় নেই। সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে। ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী, ওখান থেকে তিনি বের হননি। সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন। সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক ইতিহাস বলছে, বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সচরাচর এবং দূরত্ব তৈরি করেন, এক ধরনের নীরব নিরাপদ অবস্থান। আমি জানি না সেটা আসলে কি, তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসাবে কেউ দেখতে যাচ্ছেন না। বিচারপতিদের কথা বলি, বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। 2রা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে, বা শুনানির শেষ দিন। আর 4ঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন। একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন কাকতালীয় মনে হয়? আমার মনে হয় না। আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে, তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয়, রাজনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে। বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার পক্ষ বলছে, জামায়াত তার সঙ্গে আছে, এখনকার ব্যবস্থায় নাকি যথেষ্ট। আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে তারা ইউনূস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন, নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সচিবালয়ে পুরনো সরকারের দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এমনকি তিনি বলেছেন, বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে। অর্থাৎ বিএনপি ইউনূসকে এখন এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে, যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি, তাহলে আন্দোলনের পথে একমাত্র বিকল্প হবে, এরকম আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। ইউনূস সরকার ওই চাপ বুঝতে পারছে, তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে। মনে হচ্ছে না যে একদম খোদাবক্স মৃধা ধারা বিবরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন, আবার পিছিয়ে এলেন, এরকম একটা ভাব। বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজন নেতাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে। এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি, সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে, ভয়ে একদম কুটিপাটি অবস্থা।
একদিকে কূটনৈতিক মহলের চাপ, অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ, দুই দিকে ইউনূসের অবস্থা আসলে টানাপোড়েনের। এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে। তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত, মানে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কথা তো শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত। রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য, অস্বীকার করতে পারবেন কেউ? এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনূস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে। আবার যদি সরকারের পক্ষে যায়, বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না। ফলে সংঘাতের সম্ভাবনা দুদিকেই। আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায়। যে রায় দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বয়ে আনবে, ভালো কিছু আনবে না। এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর, তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন, একটা সুতা। আপনি সুতার গিট্টুগুলোকে মেলান, মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে। প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে। কে টিকে থাকবে, কে যাবে, সবাই হিসাব করছে। এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিচ্ছে। খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায়, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে। মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে। যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনূস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল। তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক, ব্যবসায়ী, বিদেশি সংযোগও ছিল। গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল। ইউনূস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে। তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক, ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প। সত্য যাই হোক, এই জবানবন্দিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে, আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে। ইউনূস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই। প্রতিটি দিন তার জন্য নতুন চাপ, নতুন সংকেত। বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর। সাধারণ মানুষও আতঙ্কে, বাজার অস্থির, বিনিয়োগ স্থবির, প্রশাসন বিভক্ত, যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কি সেটা কেউ জানে না, বা জানলেও মুখ খুলছে না। যা কিছুই হোক না কেন, ইউনূসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে। কিন্তু প্রশ্ন হলো তারপর কে? যেই আসুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ১-১১ ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনূস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপিকেও এই যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে। কত মাইল বেগে ঝড় উঠবে, কতটা বজ্রপাত হবে, সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে। বঙ্গোপসাগরে যেমন নভেম্বরে সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় ওঠে, তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে। ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড়গুলো সবসময় এই সময়ই হয়ে থাকে। নভেম্বর ডিসেম্বর একটা ৭ই নভেম্বর ঘটে কিংবা ১৬ই ডিসেম্বর ঘটে, বিজয় ঘটে। ভালো থাকবেন সবাই।